চ্যাপ্টার ১৪২ অ্যাসোসিয়েশন। ক্লাইন খুব ভালো করেই জানত যে শুরুতেই হুট করে টেলিপ্যাথিস্ট ফর্মুলার কথা তুলে বসাটা ঠিক হবে না, তবে সে তার আসল উদ্দেশ্যটাও খুব একটা লুকিয়ে রাখল না। কারণ তার ঠিক উল্টো দিকে বসে থাকা মানুষটা একজন স্পেকটেটর। তাকে বোকা বানানো এতটা সহজ কাজ নয়। হুড ইউজেন কি ইদানিং অদ্ভুত কোনো আচরণ করছে? ক্লাইন প্রথমেই ডেক্সটার গুডেরিয়ানকে সেই পাগলাগারদের রোগীটার কথা জিজ্ঞেস করল। এই রোগীটা আসলে সাইকোলজি অ্যালকেমিস্টদের একজন সদস্য। ডেক্সটার খুব মনোযোগ দিয়ে ক্লাইনের চোখ, মুখের অভিব্যক্তি আর শরীরের ভাষা পর্যবেক্ষণ করল। কিছুক্ষণ চিন্তা করে সে বলল, না, সে তো একেবারে স্বাভাবিক আচরণই করছে। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় সে যদি আসলেই এই পাগলাগারদ থেকে বের হতে চাইত, তাহলে সে চাইলেই একদম সুস্থ আর স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারত। কিন্তু সে সেটা করছে না, বরং পাগলাগারদেই রয়ে গেছে। মনে হচ্ছে যেন সে প্রত্যেকটা রোগীর চিকিৎসা করছে। হ্যাঁ, যেসব রোগীর চিন্তাভাবনা খুব এলোমেলো, ভয়ঙ্কর বা অস্বাভাবিক, তারা মনে হচ্ছে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। হয়তো হুড ইউজেন এই পদ্ধতির মাধ্যমে তার বিয়ন্ডার ক্ষমতাগুলোর অনুশীলন করার চেষ্টা করছে। সাইকিয়াট্রিস্ট সিকোয়েন্স ৭, যা স্পেকটেটরের সাথে সম্পর্কিত, নাকি তার চেয়েও উপরের কিছু? যেহেতু হুড ইউজেন পাগলাগারদের ডাক্তার হিসেবে ঢোকেনি, বরং একজন রোগী হিসেবে ঢুকেছে, তার মানে হল সে এখনও অ্যাক্টিং মেথডটা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। ডেক্সটার যা অনুমান করেছে, ঘটনাটা ঠিক সেরকমই হওয়ার কথা। হয়তো সে তার বিয়ন্ডার ক্ষমতার অনুশীলন করছে এবং তার এই কাজটা অনেকটা সেই অ্যাক্টিং মেথডের মতোই। একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এটা পোষণের নেতিবাচক প্রভাবটাকে ধীর করে দিতে পারে। আর ঠিক এই কারণেই হুড ইউজেন পাগলাগারটাকেই নিজের বাড়ি হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাইন। নিজের চেহারা এমন করে রাখল যেন সে হুড ইউজেনের ব্যাপারটা নিয়ে খুব গভীরভাবে চিন্তাভাবনা করছে। কারণ তার এই হাবভাব দেখে ডেক্সটার গুডেরিয়ানের মনে হবে যে ক্লাইন অনেক কিছু জানে এবং বোঝে, যার ফলে তাকে অনেক বেশি রহস্যময় আর অগাধ জ্ঞানের অধিকারী বলে মনে হবে। এই কথা মাথায় রেখে ক্লাইন আরও একটা জিনিস অনুমান করল। সাইকোলজি অ্যালকেমিস্টরা আসলে অ্যাক্টিং মেথড ব্যাপারটা আয়ত্ত করতে পারেনি। কারণ সিকোয়েন্স ৭-এর মতো গুরুত্বপূর্ণ একজন সদস্য এই ব্যাপারটা সম্পর্কে কিছুই জানে না। এই যুগে যেখানে বিয়ন্ডারদের সংখ্যা খুবই কম, সেখানে যে কোনো গোপন সংগঠনে একজন সিকোয়েন্স ৭কে মাঝারি সারির সদস্য হিসেবেই ধরা হয়। তারা সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য যথেষ্ট উপযুক্ত, বিশেষ করে সেই বিষয়গুলো যেগুলো সদস্যদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার হাত থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। তাছাড়া সাইকোলজি অ্যালকেমিস্ট এমন একটা গোপন সংগঠন যা কিনা তৈরি হয়েছে মাত্র গত ৩০০ বছর কি তারও আগে। কাজেই তারা যে অ্যাক্টিং মেথড আয়ত্ত করতে বা আবিষ্কার করতে পারেনি, সেটা বেশ স্বাভাবিক। একমাত্র সিক্রেট অর্ডার সংগঠনটাই এই পদ্ধতির কথা স্পষ্টভাবে তুলে ধরেছিল। তারা ছিল অনেক প্রাচীন একটা সংগঠন, যাদের ১৫ বছরেরও বেশি ইতিহাস রয়েছে এবং যাদের শিকড় সেই আগের যুগে গিয়ে মিশেছে। আরে, চার্চ অব দ্য গডেস তো সিক্রেট অর্ডারের চেয়েও অনেক বেশি প্রাচীন। দ্য রিভিলেশন অফ অ্যাভারনাইটের লেটার অফ সেন্টস পরিষ্কারভাবে প্রমাণ করে যে এটা প্রায় ৩,০০০ বছরের পুরনো। তার আগের যুগের পৌরাণিক উপাখ্যানগুলোর কথা তো বাদই দিলাম। এত প্রাচীন একটা চার্চ কিভাবে অ্যাক্টিং মেথড আবিষ্কার না করে থাকতে পারে? এত বিশাল একটা সংগঠনের এত দীর্ঘ ইতিহাসে নিশ্চয়ই এমন কোনো না কোনো সদস্য ছিল যারা স্পিরিট মিডিয়াম ডালির মতো নানারকম সম্ভাবনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। হয়তো তারা অ্যাক্টিং মেথডের মূল নীতিটা বিস্তারিতভাবে বুঝতে পারেনি, কিন্তু তারপরও তারা পোষণের নাম অনুযায়ী ঠিকঠাক মতো অভিনয় করে গিয়েছিল। তাদের পাওয়া ভালো ফলাফলের মাধ্যমেই তারা নিশ্চয়ই এর মূল বিষয়টা ধরতে পেরেছিল। নাইটহক্সদের প্রজন্মের পর প্রজন্মের অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন এই জ্ঞানগুলো জমা হতে থাকে, তখন ওপর মহলের মানুষগুলো যদি একদল কোঁকড়া চুলের বেবুন না হয়ে থাকে, তাহলে তাদের পক্ষে অ্যাক্টিং মেথড আবিষ্কার করতে না পারাটা একেবারেই অসম্ভব। ক্লাইনের চিন্তার সুতোগুলো যখন এক জায়গায় মিলে গেল, তখন সে হঠাৎ করেই চমকে উঠল। যেসব নাইটহক্স অ্যাক্টিং মেথড সম্পর্কে কিছুই জানত না, তাদের কাছে স্পিরিট মিডিয়াম ডালির মতো কেউ একজন ছিল সত্যিকারের এক জিনিয়াস, এমন এক উদাহরণ যাকে সাধারণ কোনো সদস্য কখনোই অনুকরণ করতে পারবে না। আর এই কারণেই কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করেনি যে ডালি বা অন্যদের অভিজ্ঞতাগুলো তারা নিজেদের কাজে লাগাতে পারে। কিন্তু যারা অ্যাক্টিং মেথড আয়ত্ত করতে পেরেছে, তাদের কাছে এই ব্যাপারটা অত্যন্ত অদ্ভুত বলে মনে হবে। ক্লাইনের বদ্ধমূল ধারণা হল, চার্চ অব অ্যাভারনাইটের দীর্ঘ ইতিহাসে নিচু সারির সিকোয়েন্স পোষণগুলো দ্রুত হজম করার জন্য স্পিরিট মিডিয়াম ডালি কখনোই প্রথম কোনো সদস্য নয় যে কিনা এই অ্যাক্টিং মেথড ব্যবহার করেছে। হয়তো শীর্ষ ১০ বা শীর্ষ ৫০ জনের তালিকাতেও তার নাম থাকবে না। ব্যাপারটা কিছুতেই যুক্তিতে মিলছে না। যদি না ডালি নিজের চেষ্টায় অ্যাক্টিং মেথড না বুঝে থাকে, বরং অন্য কারো দিক নির্দেশনা পেয়ে থাকে, তাহলে এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে হোলি ক্যাথেড্রালের প্রত্যেকটা সদস্যই অতীতের বিশ্বাসগুলোকে অন্ধের মতো অনুসরণ করে যায়। তারা তাদের পূর্বসূরিদের অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখে আর তাদের শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহসটুকুও দেখায় না। কারণ
বিদ্রোহ করার মানেই হল বেশিরভাগ ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। হ্যাঁ, এই ব্যাখ্যার বাইরেও আরও একটা সম্ভাবনা রয়েছে। চার্চের ওপর মহলের লোকগুলো কোনো এক অজানা কারণে এই অ্যাক্টিং মেথড গোপন করে রেখেছে। আমাকে কিছু পুরনো রেকর্ড ঘাঁটাঘাঁটি করে দেখতে হবে, চার্চ অফ এভারনাইটের সেই সব বিয়ান্ডারদের উদাহরণ খুঁজতে হবে যারা খুব দ্রুত তাদের পোষণ হজম করতে পেরেছিল। সেই সাথে তাদের শেষ পরিণতিটা কি হয়েছিল সেটাও বের করতে হবে। নিজের মুখের ওপর এক ধরনের গম্ভীর ভাব ফুটিয়ে তুলে ক্লাইন মনে মনে ভাবল। ড্যাক্সটার তার দিকে তাকিয়েছিল। কয়েক মিনিট অপেক্ষা করার পর সে বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, অফিসার, হুড ইউজেনের কাজকর্মে কি কোনো রকম সমস্যা আছে? আপাতত নেই। ওর কথা শুনে আমার অন্য কিছু বিষয়ের কথা মনে পড়ে গেল। ক্লাইন হাসি মুখে উত্তর দিল। নিজের ভেতরের সব সন্দেহ সে আপাতত এক পাশে সরিয়ে রাখল। এর বদলে সে জিজ্ঞেস করল, সাইকোলজি অ্যালকেমিস্টরা কি ইদানিং নতুন কোনো পদক্ষেপ নিয়েছে? না, আওয়াতে জিনিসপত্র আর নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ছোটখাটো একটা জমায়েত ছাড়া আর কিছুই হয়নি। ড্যাক্সটার একদম সত্যি উত্তরটাই দিল। ক্লাইন হালকা করে মাথা নেড়ে বলল, আর তোমার নিজের অবস্থা কেমন? নিজের মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে ড্যাক্সটার জবাব দিল, আমার নিজের অবস্থাও খুব একটা ভালো না। আমি এখনও কিছু প্রলাপ শুনতে পাই আর মাঝে মাঝে চোখের ভুলও দেখি। আমি যদি নিজে মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ কোনো ডাক্তার না হতাম তাহলে হয়তো ভেবেই বসতাম যে আমার কোনো ধরনের মানসিক ব্যাধি হয়েছে। কথাগুলো বলার সময় তার চেহারাটা বেশ গম্ভীর হয়ে গেল। সেই সব চোখের ভুল আর প্রলাপগুলোকে পাত্তা না দেওয়ার জন্য আমি হুড ইউজেন আর তোমার দেওয়া নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। এতে করে আমি বেশ ভালো বোধ করছি, কিন্তু তারপরও সেগুলো আমার ঘুমের ওপর প্রভাব ফেলছে। আমি আগের চেয়ে অনেক বেশি বদমেজাজি আর রগজটা হয়ে গেছি। আমি আর আগের মতো নেই। মনে হচ্ছে যেন আমার ভেতর থেকে নতুন আর একটা আমি জন্ম নিচ্ছে, অথবা ব্যাপারটাকে নতুন একটা চরিত্র হিসেবেও ব্যাখ্যা করা যায়। আমি খুব চিন্তায় আছি, ভয়ও লাগছে এই ভেবে যে হয়তো কোনো একদিন আমি হঠাৎ করেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। ঠিক যেমনটা আমি ধারণা করেছিলাম, এটা বোঝার জন্য আমাকে কোনো দৈব শক্তিরও সাহায্য নিতে হয়নি। এই বিষয়টার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ক্লাইন হাসি মুখে বলল, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি এখন নাইটহক্সদের একজন সাবসিডিয়ারি সদস্য। তোমার জন্য কিছু সুবিধাও আছে। একটা প্রাচীন সংগঠন হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার হাত থেকে বাঁচার অনেকগুলো পদ্ধতি আমাদের জানা আছে। এটা যে 100 ভাগ কাজ করবে তা হয়তো নয়, তবে এটা নিশ্চিতভাবেই তোমাকে সাহায্য করবে। তাছাড়া আমি তোমার সাথে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিতে রাজি আছি। তোমার নিশ্চয়ই জানা আছে, তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা মাত্র 1 মাসের মধ্যেই সেই সব চোখের ভুল আর প্রলাপের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে, আর সেগুলো কখনো ফিরেও আসেনি। হুড ইউজেন আর তোমার অন্যান্য ক্যাডারদের কাছ থেকে তোমার এতদিনে জেনে যাওয়ার কথা যে এই কাজটা করা কতটা কঠিন। সিকোয়েন্স আর টেলিপ্যাথিস্টের জন্য ক্লাইন একটু বাড়িয়েই অহংকার করে ফেলল। অফিসার, তোমার কথার মধ্যে কিছুটা মিথ্যা মেশানো আছে, তবে বেশিরভাগই সত্যি। ড্যাক্সটার হঠাৎ করেই খুব শান্ত গলায় বলল, তুমি আমার কাছ থেকে কি চাও? একজন স্পেকটেটরের সাথে মিথ্যা বলা আসলেই খুব কঠিন কাজ। ক্লাইন হাসতে হাসতেই জবাব দিল, এটা এমন কিছু নয় যা আমি একা পেতে চাইছি। মিস জাস্টিসও এটা চায়। সে অবশ্যই জানত যে ড্যাক্সটার নিশ্চিতভাবেই ধরে নেবে নাইটহক্স দলটা তার কাছ থেকে কিছু একটা চাইছে। তোমার পদ্ধতিটা যদি আসলেই কাজ করে আর তুমি যে জিনিস বা তথ্য চাইছ সেটা যদি আমার সাধ্যের মধ্যে থাকে, কথাগুলো বলার সময় ড্যাক্সটার বেশ মেপেই বলছিল, আমি তোমাকে আগেভাগেই সব সুযোগ সুবিধা দিয়ে দেব। ক্লাইন একদম সোজা সাপটাভাবেই বলল, আমরা টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা চাই। সে কোনোভাবেই পোষণ ফর্মুলাটা লুকিয়ে রাখবে না, বরং ক্যাপ্টেনকেও জানাবে। সে ক্যাপ্টেনকে গিয়ে বলবে যে ড্যাক্সটার তার পোষণ নিয়ন্ত্রণে আনার জন্য ক্লাইনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিনিময়ে এই ফর্মুলাটা দিয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে ক্লাইন অবশ্যই ফর্মুলাটা যাচাই করে নেবে এবং ভুলবশত সেটা নিজের মাথায় মুখস্থও করে ফেলবে। তাছাড়া নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার বিনিময়ে ফর্মুলা আদায় করার এই বিষয়টা ব্যবহার করে সে নাইটহক্সদের কাছে নিজের জন্য কিছু বাড়তি কৃতিত্ব অর্জন করে নেবে। ততদিনে তার আগের সব কৃতিত্ব মিলিয়ে ক্লাউন ফর্মুলা আর এর প্রধান উপাদানগুলোর জন্য আবেদন করতে গিয়ে হয়তো তাকে আর বাড়তি কোনো কষ্টই করতে হবে না। একটা ফর্মুলা দিয়ে দুটো কাজ হাসিল। চুক্তিটা বেশ চমৎকারই হল। ক্লাইন বেশ খুশি মনেই চিন্তা করল। ড্যাক্সটার কিছুক্ষণ ক্লাইনের চোখের দিকে তাকিয়ে একদম চুপ করে রইল। তারপর বলল, তুমি খুব সোজাসাপটা কথা বলো। আমি ফর্মুলাটা জোগাড় করার জন্য নিজের সেরা চেষ্টাই করব, তবে এর জন্য ঠিক কতদিন সময় লাগবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। আর যদি কাজটা খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠে তাহলে আমি আশা করব যে এর বদলে অন্য কোনো কিছু দিয়ে আমি পুষিয়ে দিতে পারব। কোনো সমস্যা নেই। ক্লাইনের এই লোকটার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এরপর সে অ্যাক্টিং মেথড সম্পর্কে কিছুটা অস্পষ্টভাবে বর্ণনা করল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার হাত থেকে নিজেকে বাঁচানোর চাবিকাঠি লুকিয়ে আছে পোষণটার নামের মধ্যেই। আমাদের এটাকে বুঝতে হবে আর এর সত্যিকারের অর্থটা জানতে হবে। শুধু বসে বসে চিন্তা করলেই তুমি এটাকে পুরোপুরি বুঝতে পারবে না। এটাকে বুঝতে হবে অভিজ্ঞতার মাধ্যমে। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন স্পেকটেটর হিসেবে তোমাকে বুঝতে হবে যে তুমি শুধুই একজন দর্শক, কোনো অভিনেতা নও।
একজন স্পেকটেটরের ঠিক কিভাবে কাজ করা উচিত সেটা তোমাকে বারবার চেষ্টা আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই খুঁজে বের করতে হবে, যাতে করে তোমার জন্য প্রয়োজনীয় নীতিগুলো তুমি নিজেই আবিষ্কার করতে পারো, আর তারপর থেকে সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাবে। ড্যাক্সটার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। তারপর সে জবাব দিল, পুরো ব্যাপারটা দেখার এটা একেবারেই নতুন একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তুমি মাত্র যা বললে সেটাকে আমি তত্ত্ব বলে ডাকতেই বেশি পছন্দ করব। এটা অনেকটা নাটক বা অপেরার কোনো থিওরির মতো আমি চেষ্টা করে দেখব, আর আমি আশা করি এটা কাজে লাগবে। যদি এটা সত্যিই কাজ করে, তাহলে তোমাকে টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা এনে দেওয়ার জন্য আমি আমার সেরা চেষ্টাই করব। গডেস তোমাকে রক্ষা করুন। ক্লাইন তার নিজের বুকে একটা লাল রঙের চাঁদের চিহ্ন আঁকল। ক্লাইন সেই সাথে সাইকিয়াট্রিস্টের পোষণ ফর্মুলাটা চাইল না, কারণ সে খুব ভালো করেই জানত যে ড্যাক্সটারের বর্তমান অবস্থানের উপর ভিত্তি করে এই কাজটা করা তার পক্ষে সম্ভব নয়। একটু অসাবধান হলেই হয়তো ড্যাক্সটার সবার সামনে ধরা পড়ে যাবে। তাই সে ভেবেচিন্তে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করল। সে ড্যাক্সটারকে সাইকোলজি অ্যালকেমিস্টদের মধ্যে ধীরে ধীরে আরও ওপরের দিকে ওঠার জন্য সাহায্য করবে, আর তাহলে দীর্ঘমেয়াদে এর লাভটাও হবে অনেক বেশি। ক্লাইন দরজার ফুটো দিয়ে বাইরের দিকটা একটু দেখে নিল। তারপর সে দ্রুত সেখান থেকে বের হয়ে নাইটহক্সদের জন্য নির্দিষ্ট করা ছোট শুটিং রেঞ্জটার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে সে দরজাটা বন্ধ করে দিল। তার চেহারাটা আবার আগের মতোই গম্ভীর হয়ে উঠল। যখন সে ভাবার চেষ্টা করছিল কেন চার্চ অব দ্য গডেস অ্যাক্টিং মেথড আবিষ্কার করতে পারল না, ঠিক তখনই সে বুঝতে পারল যে সে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় একদম এড়িয়ে গেছে। সে এটা এড়িয়ে গিয়েছিল কারণ দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় সে জেনেছিল একেবারে উল্টো দিক থেকে, আর সেই কারণেই সে এর পরের সম্ভাবনাগুলো নিয়ে চিন্তাভাবনা করতে ব্যর্থ হয়েছিল। প্রথম বিষয়টা হল অ্যান্টিগোনাস পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল চার্চ অফ এভারনাইটের হাতে, আর দ্বিতীয় বিষয়টা হল অ্যান্টিগোনাস পরিবারের কাছে সিয়ার সিকোয়েন্সটা ছিল, অন্তত এর বেশিরভাগ অংশ তো তাদের কাছেই ছিল। যেহেতু ক্লাইন এই দুটো ঘটনা জেনেছিল অনেক লম্বা একটা সময়ের ব্যবধানে, তাই সে প্রায় কখনোই এই দুটো বিষয় একসাথে মেলানোর কথা ভাবেনি, আর এভাবেই সে এমন একটা বিষয় এড়িয়ে গিয়েছিল যেটা আসলে একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার হওয়ার কথা ছিল। যেহেতু অ্যান্টিগোনাস পরিবারের কাছে শিয়ার পাথওয়ের বেশিরভাগ সিকোয়েন্সই ছিল, তাহলে এটা কিভাবে সম্ভব যে চার্চ অফ এভারনাইট কেবল সিকোয়েন্স নয়, শিয়ার ছাড়া আর কিছুই পেল না? যুদ্ধে জয়লাভ করার পর তাদের তো লুটের মাল হিসেবে এর চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার কথা ছিল। যদি অরোরা অর্ডারের কোনো একজন সদস্য অ্যান্টিগোনাস পরিবারের একটা জাদুর নোটবই থেকে ক্লাউন ফর্মুলাটা জোগাড় করতে পারে, তাহলে যে চার্চ পুরো অ্যান্টিগোনাস পরিবারটাকে সমূলে ধ্বংস করে দিল, তাদের বেলায় কি হবে? অ্যান্টিগোনাস পরিবার যদি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েও থাকে আর তাদের সবচেয়ে দামি জিনিসগুলো হর্নাসিস পর্বতের সর্বোচ্চ চূড়ায় লুকিয়েও রাখে, তবুও চার্চ অফ এভারনাইটের এত কম জিনিস পাওয়ার কথা নয়, কারণ তারাই তো অ্যান্টিগোনাস পরিবারের সদস্যদের নিজ হাতে হত্যা করেছিল। তার ওপর মৃত মানুষদের কাছ থেকেও তো কথা বের করে নেওয়া যায়।